আসসালামু আলাইকুম ডিয়ার। ভারত যদি বাংলাদেশ আক্রমণ করে তাহলে কি পাকিস্তান আমাদের বাঁচাতে আসবে? গত কয়েক সপ্তাহ ধরে সোশ্যাল অ্যান্ড মেইনস্ট্রিম মিডিয়ায় এক তরুণ পাকিস্তানি রাজনৈতিক নেতার হুঁশিয়ারি দেখা যায়। তার ভাষ্যমতে বাংলাদেশ আক্রমণ করলে পাকিস্তান তার সামরিক শক্তি নিয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়াবে। অর্থাৎ পাকিস্তানি মিসাইল, ওয়ারশিপ, ফাইটার জেট অ্যান্ড সোলজাররা ফাইট করবে বাংলাদেশের হয়ে। ধরে নিলাম ইন্ডিয়া বাংলাদেশে অ্যাটাক করলো, সেক্ষেত্রে আসলেই কি পাকিস্তান সামরিকভাবে বাংলাদেশকে সাহায্য করবে? লেটস সি। চতুর আর ধূর্ততার সাথে জেনারেল মঈনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছিল দিল্লি। তাকে দীর্ঘ 15.5 বছর ক্ষমতায় রেখে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর একের পর এক আঘাত করেছে। শত শত বিলিয়ন ডলার চুরি করে নিয়ে গেছে ইন্ডিয়ানরা। এখনো কয়েক লাখ ইন্ডিয়ান এদেশে চাকরি করছে অবৈধভাবে। সেভেন সিস্টার্সের স্বাধীনতাকামী নির্যাতিত জনগণের নেতাদের ভারতের হাতে তুলে দিয়েছে শেখ হাসিনা। সেখানকার মজলুম মানুষের অধিকার ও কণ্ঠস্বর রোধে প্রধান সহকারীর ভূমিকায় ছিল এটা। প্রচণ্ড মুসলিম বেশি ভারত সরকার আর এক মুসলিম শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতায় রেখে তাদের আলটিমেট অ্যান্টি মুসলিম স্টেট পলিসি বাস্তবায়ন করছিল। দিল্লির ইশারায় সাধারণ জনগণ থেকে শুরু করে স্বাধীনতার মহানায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ফ্যামিলির উপর হাসিনার নির্মম নির্যাতন করেছে। আর এমন একজন পালতু হায়ানা হারিয়ে দিল্লির মাথা নষ্ট। তারা এখন নানাভাবে বোঝানোর চেষ্টা করছে যে দরকার হলে ভারতীয় বায়ুসেনারা বাংলাদেশ আক্রমণ করবে। আর গদি মিডিয়া সেটা 1000 গুণ বেশি উচ্চস্বরে অ্যাম্প্লিফাই করে ভারতীয় জনগণকে ভূগোল বোঝাচ্ছে। ইন্ডিয়ান হিন্দুদের এই ফিল দেওয়ার চেষ্টা করছে যে ডাইনিং টেবিল থেকে পানির গ্লাস নেওয়ার মতোই বাংলাদেশকেও তারা গিলে ফেলতে সক্ষম। আসলে বাস্তবতা হচ্ছে প্রকাশ্যে ঘোষণা দিয়ে বাংলাদেশের সীমার ভিতর একটা সেনা পাঠানোর শক্তি বা সাহস তাদের নেই। বাংলাদেশ তার সীমার ভিতর একটি ড্রোন উড়ালেই দিল্লির আত্মা উড়ে যায় ভয়ে, আর আক্রমণ করবে বাংলাদেশে। 18 কোটি মানুষের দেশ, 2 কোটি মুসলিম স্ট্যান্ড বাই আছে দেশের তরে শহীদ হবার জন্য। সো এমন ভয়ঙ্কর ভুল ইন্ডিয়া বেহুশ অবস্থায়ও করবে না। বাট মিলিটারি অ্যাটাকের বয়ানের কারণ নিজেকে নিজেই অভয় দেয়া। অনেকটা গভীর জঙ্গলে একা হাঁটার সময় মানুষ যেমন জোরে জোরে গান গেয়ে নিজেকে সাহস দেয়, তেমনই। তবে দিল্লি পিছনের দরজা এবং অন্ধকারে পিছন থেকে মারার উস্তাদ। এ কাজে তারা চরিত্রহীন লুটেরা, জোচ্চোর, জালিয়াত, বাটপাট, ডাকাত, চোর আর জন্মগত ক্রিমিনাল মাইন্ডেড লোকেদের কাজে লাগায়। আর এদেশের এমন কাঙ্গারদের 99%ই দিল্লিকে বাপ মানে। যেমন ফয়সাল করিম মাসুদ। এই ছেলের বাপের চরিত্র পাড়ার দালালের মতো, তেমনি ভাগিয়ে আনা এক মহিলার ফয়সালের জন্ম। এরকম নরকের দিয়ে এদেশে গুপ্ত আর রাহাজানি, বোমাবাজি, টার্গেট কিলিং, বিবাদ ইত্যাদি ঘৃণ্য অপকর্ম করায়। এসবের দ্বারা দেশ ও জনগণের মনে আতঙ্ক আর ভয় জারি রাখার ট্রাই করছে। দিল্লির লসের সীমা পরিসীমা থাকবে না। দৃশ্যমান লসের বাইরে সবচেয়ে বড় যে ক্ষতিগুলো হবে তার একটি হলো 1.5 কোটির মতো হিন্দুকে চিরতরে ওপারে চলে যেতে হবে। প্লাস এই দেশীয় ইন্ডিয়ান দালাল ইন্ডাস্ট্রিকে সমূলে উৎপাটন করে ফেলবো আমরা। ভারতের হয়ে দালালি করার কেউ থাকবে না। অর্থাৎ বাংলাদেশের ভিতর পিওর কোনো ইন্ডিয়ান দালাল থাকবে না। ওদিকে ইন্ডিয়ার এমন আগ্রাসন সরাসরি মার্কিন হস্তক্ষেপের সুযোগ করে দিবে। আর চীন ও পাকিস্তান তো আছেই। চাইতেই বৃষ্টি। তারা কাশ্মীরে ফুল স্পিডে ইন্ডিপেন্ডেন্স উস্কে দিবে। ফলে ওয়েস্টার্ন বর্ডারে বিপুল সেনা ও সমরাস্ত্র মোতায়েনে বাধা হবে দিল্লি। ওদিকে অরুণাচল সীমান্তে চীন জাস্ট একটা ঢেকুর তুলবে। তার মানে আপনি যে রাস্তাটা খুলছেন, দিকে সাইমালটেনিয়াস ফাইট দেওয়ার শক্তি রাশিয়ার পুতিন চাইলে এবার বর্ডারে বিপুল সেনা ও সমরাস্ত্র মোতায়েনে বাধা হবে দিল্লি। ওদিকে অরুণাচল সীমান্তে চীন জাস্ট একটা ঢেকুর তুলবে, ব্যাস খেলা জমে ক্ষীর। 3 দিকে সাইমালটেনিয়াস ফাইট দেওয়ার শক্তি দিল্লির নেই।
তারপরে যদি ঘাওরামি করে তবে পাকিস্তান থেকে বাংলাদেশ যে জিনিসগুলো পাবে তার ফলে ইন্ডিয়া হারাবে সেভেন সিস্টার। আর সেই অস্ত্রগুলোর অন্যতম হতে পারে ব্যাটলফিল্ড রেঞ্জ ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল। মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিমের বিধিনিষেধ মেনেই পাকিস্তান তার মিসাইল ভান্ডার থেকে ভয়ঙ্কর কিছু মিসাইল বাংলাদেশকে দিতে পারে। নাসার টিবিএম, ফাতা 1 and 2 GMLRS, বাবুর ক্রুজ মিসাইলের বড় একটি শিপমেন্ট বাংলাদেশ পেতে পারে। এগুলোর রেঞ্জ 70 থেকে 290 কিলোমিটার। এসব মিসাইলের ধ্বংস ক্ষমতা অলরেডি ইন্ডিয়াকে চাখানো হয়েছে, মানে এগুলো কমব্যাট প্রোভেন ওয়েপন। ইরানের বিরুদ্ধে ন্যূনতম প্রতিরোধ গড়ে তোলার জন্য সৌদি আরব 1988 সালে চীন থেকে DF-3 এবং 2007 সালে DF-21 ব্যালিস্টিক মিসাইল ক্রয় করে। আমেরিকা বিষয়টি জানত, তারাই অনুমোদন দেয়। তেমনি বাংলাদেশকে টিবিএম অ্যান্ড ক্রুজ মিসাইলের মতো হাইলি সফিস্টিকেটেড ওয়েপন সিস্টেম প্রদান করলে আমেরিকা বাধা দিবে না। চীন এখন প্রশ্নটা হচ্ছে যে ভারত বাংলাদেশকে স্বপ্রণোদিত হয়ে অ্যাটাক করবে কিনা। সেটা ভারত করবে না, কারণ ভারতের সেটা সেই প্রসেসের মধ্যে দিয়ে গেলে তাদের যে বিশাল বর্ডার সেটা অরক্ষিত হয়ে পড়তে পারে, বাইরের শক্তিগুলো সুযোগ নিতে পারে। কিন্তু ভারত একটা ক্ষেত্রে অ্যাটাক করবে, সেই ক্ষেত্রটা যদি তারা নিজেরা তৈরি করে অথবা অন্য কোনোভাবে তৈরি হয়, সেটি হচ্ছে এই সেভেন সিস্টার স্টেটগুলো যদি কোনো কারণে অরক্ষিত হয়ে যায়, যদি সেটা বেদখল হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়, তখন প্রথম ভারত বাংলাদেশের উত্তর অঞ্চলের ওই বর্ডার অঞ্চলগুলোকে কভার করতে চেষ্টা করবে এবং সেই ক্ষেত্রে তারা কোনো ধরনের বাদ বিচার করবে না। এখন প্রশ্ন হচ্ছে সেরকম অরক্ষিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা। সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তার সব থেকে বড় কারণ, বর্তমানে বাংলাদেশে বহুবিধ বাইরের শক্তি যে যার মতো করে প্রভাব তৈরি করছে অদৃশ্যভাবে। সুতরাং only a democratic structure of the state and the rule of law and a government by the people can only take right decisions and right steps to counter with not only India but the overall geopolitical যে বর্তমান অবস্থান এই অঞ্চলের, সেটিকে একটি নিয়ন্ত্রণে রেখে নিজেদেরকে রক্ষা করা এবং এখান থেকে সুবিধা নেওয়া। আদারওয়াইজ থিংস উইল গো আউট অফ দ্য কন্ট্রোল অফ এনি বাংলাদেশি গভর্নমেন্টস। তার অনেকগুলো কারণের মধ্যে হচ্ছে, হ্যাঁ, আমরা 18 কোটি মানুষ, আমরা একটা প্লেন ল্যান্ডে বসবাস করি। মোস্ট অফ দ্য পিপল অফ দিস কান্ট্রিজ আর same religion, same language, same culture, same social bondings. All these things actually help Bangladesh to create a resistance of any foreign attacks or threat. But একইভাবে এটাও মনে রাখতে হবে যে আমাদের সেনাবাহিনী, আমাদের ফরেন পলিসি, আমাদের গণতন্ত্র এবং সরকারের মন্ত্রীরা এবং আগামী দিনও যারা আসবে তারা মোটামুটিভাবে দেশকে রক্ষা করা বা দেশকে সামনে নিয়ে যাওয়ার জন্য অভ্যন্তরীণভাবেই তারা প্রস্তুত না, অভ্যন্তরীণভাবেই তাদের এক্সপিরিয়েন্স নাই, যোগ্যতা নাই এবং দীর্ঘদিন এই ডেমোক্রেসির চর্চা না থাকার কারণে দীর্ঘদিন ভালোকে এবং যা কিছু উন্নত এবং ভালো এবং সেটাকে পুরস্কৃত না করার কারণে বাংলাদেশে ক্রিয়েটিভিটি, বাংলাদেশে ফ্রি থিঙ্কিং, বাংলাদেশের যে বুদ্ধিভিত্তিক যে শ্রেণীটা সেটি জং ধরে গিয়েছে। এরকম একটি অবস্থায় একাধিক বাইরের শক্তি যদি এই দেশের উপরে তাদের নিজ নিজ স্বার্থ হাসিল করার চেষ্টা করে, তাহলে বাংলাদেশ will be a land of proxy war, a land of
অ্যাচিভিং আদার্স গোল অ্যান্ড টার্গেট। বেশি চায় ইন্ডিয়া তার আর্টিফিশিয়াল স্টেটগুলো হারাক। সেভেন সিস্টার্স আদতে ইন্ডিয়ার ছিল না, এখানে একটি নতুন দেশ চায় আমেরিকা। সো ইন্ডিয়া যদি বাংলাদেশে অ্যাটাক করে, তাহলে ইন্ডিয়া সীমান্তের ভিতরে যান কবচ করা পাল্টা হামলার জন্য যে অস্ত্র দরকার তা পাকিস্তান ও তুরস্ক থেকে সাপ্লাইয়ের ব্যবস্থা করবে আমেরিকা। পুরো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড চোখ বন্ধ করে রাখবে, আর দিল্লিকে কূটনৈতিক চোরাবালিতে ফাঁসিয়ে আচ্ছা মতো দুয়াবে। এসব অস্ত্রের পাশাপাশি এয়ার অ্যান্ড গ্রাউন্ড লঞ্চ প্রিসিশন ওয়েপন্স, কম্ব্যাট অ্যান্ড কামিকাজি ড্রোন, আর্টিলারি সাপ্লাই অ্যান্ড স্যাটেলাইট ইন্টেলিজেন্স সাপোর্ট দিবে ননস্টপ। গত বছর মে মাসের যুদ্ধে চাইনিজ স্যাটেলাইট কনস্টেলেশন ইউজ করে ইন্ডিয়ার প্রতিটি মুভমেন্ট শনাক্ত করেছিল পাকিস্তান। এরপর CM-400 এগিজি হাইপারসনিক মিসাইল দিয়ে S-400 ও ব্রাহ্মস মিসাইল ডিপোতে নিখুঁত হিট করে। ইন্ডিয়ার ওয়েস্টার্ন এয়ার ডিফেন্স নেটওয়ার্কের বড় অংশটি অচল হয়ে পড়ে। এরপর স্লো অ্যান্ড লো ফ্লাইং কামিকাজি ড্রোন দিয়ে ইন্ডিয়ার ভিতর একের পর এক হামলা চালায় পাকিস্তান। বলা হয় CM-400 এগিজির রেঞ্জ 250 কিলোমিটার এবং টার্মিনাল অর্থাৎ টার্গেটে হিট করার মুহূর্তে স্পিড থাকে 6174 কিলোমিটার প্রতি ঘন্টায়। বাস্তবে এর সক্ষমতা আরও বেশি হতে পারে, কারণ এরকম ক্রিটিক্যাল ওয়েপনের সত্যিকার স্পেসিফিকেশনস কেউ প্রকাশ করে না। 10-15টি CM-400 একেজি দিয়ে চিকেন স্নেকে অবস্থিত ইন্ডিয়ান সামরিক শক্তিকে গুড়িয়ে দেওয়া সম্ভব, কারণ এই মিসাইলের বিরুদ্ধে তেমন কার্যকর কোনো প্রতিরোধ ব্যবস্থা নেই। ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধে আমরা তার প্রমাণ দেখেছি। পাকিস্তান বা চীন এই অস্ত্র দিয়ে বাংলাদেশকে সাপোর্ট দিতে পারে, ইনফ্যাক্ট দিবে। এছাড়াও এখন এখানে যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে আমেরিকা বা চায়না সরাসরি কেন তাদের ওয়ার উইপন্স এবং সেনাবাহিনী দিয়ে বা পুরোপুরি অ্যাক্টিভলি তারা সহায়তা করবে? অবশ্যই তাদের স্বার্থ থাকতে হবে। এখন এই স্বার্থটা যদি আমরা চিন্তা করি যে ভারত ভেঙে দেওয়া কিংবা ভারতকে ভালনারেবল একটা স্টেটে নিয়ে যাওয়া, এই প্রচেষ্টার উদ্দেশ্যে কেউ করে, যদি আমেরিকা করে বা চীন করে, তাহলে সেরকম একটি ভোলাটাইল সিচুয়েশনে বাংলাদেশ তার নিজেকে রক্ষা কি করতে পারবে, সেই প্রশ্নটি আছে। কাজে যুদ্ধ যদি একটা শুরু হয়, খুব সহজভাবে ছেলে মানুষের সুলভ কথা আমরা বলে দিলাম যে চীন এবং আমেরিকা সাহায্য করবে এবং আমরা 24 ঘন্টার মধ্যে ভারতকে থামিয়ে দিতে পারবো, ব্যাপারটা কি এত সহজ হবে? ইন্ডিয়া হচ্ছে থার্ড লার্জেস্ট পপুলেশন তাদের দেশের, ডেমোক্রেসি এবং উদীয়মান একটা শক্তি। তাদের থেকে চায়না শক্তিশালী, আমেরিকা শক্তিশালী, কিন্তু তারা তাদের শক্তিটাকে তো ফেলে দেওয়ার মতো না। মানে সামরিকভাবে রাতারাতি কেউ তাদেরকে দখল করে ফেলবে, দ্যাটস নট অ্যান ইজি টাস্ক। সুতরাং এই বিষয়টাকে তো হালকাভাবে দেখার কিছু নাই। মনে রাখতে হবে আমেরিকা এবং চায়না বা অন্য কোনো শক্তি যদি বাংলাদেশে প্রত্যক্ষভাবে এই ধরনের সমস্যার মধ্যে নিজেরা ইনভলভ হয়, তাহলে তাদের নিজেদের স্বার্থ আছে। তার মানে তখন যুদ্ধটা কম হবে না, যুদ্ধটা রাতারাতি থেমে যাবে না, বরং যুদ্ধটা দীর্ঘস্থায়ী হবে। এখন দীর্ঘস্থায়ী একটা যুদ্ধ হয় এবং বাংলাদেশ যদি হয় তার পোর্টল্যান্ড, পশ্চাৎভূমি, প্রক্সি ওয়ার জোন হিসেবে বাংলাদেশকে এরা ট্রিট করে, তখন বাংলাদেশের এই ছোট একটা অঞ্চলে, এত ঘনবসতিপূর্ণ অঞ্চলে এখানকার মানুষরা কতটুকু সেফ থাকবে, তার জন্য কি আমাদের কোনো পূর্ব প্রস্তুতি আছে? নাই। কিন্তু ঘটনা এরকম কিছু ঘটবে না এটা ভেবে নেওয়াটাও বুদ্ধিমানের কাজ না। ইলেকট্রনিক ওয়ারফেয়ার, অ্যান্টিটেক মিসাইল, হেভি টর্পেডো এবং টার্কিশ ও পাকিস্তানি অ্যান্টিশিপ মিসাইল সাপ্লাই আসবে নিশ্চিত। ওয়েস্টার্ন বর্ডারে ইন্ডিয়ান আর্মিকে এঙ্গেজ করে বাংলাদেশকে সমরাস্ত্র সাপ্লাই দিয়ে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ভারতকে কূটনৈতিকভাবে চাপে রেখে আমাদেরকে ফুল ব্যাকিং দিবে পাকিস্তান। তুরস্ক, চীন ও আমেরিকা পাওয়ার প্লেয়ার হিসেবে কাজ করবে। সো বর্তমান সময়ে বাংলাদেশের অস্তিত্ব রক্ষার অন্যতম প্রধান একটি সহযোগী হলো পাকিস্তান, অর্থাৎ শুধু সমরাস্ত্র দিয়ে নয়, বরং রাজনৈতিক ও কূটনৈতিক উপায়েও সাহায্য করবে তারা। 1971 সালে পাকিস্তান সেনাবাহিনী যা করেছে সেজন্য তাদের সাথে আমাদের বোঝাপড়া আছে, আর্থিক ক্ষয়ক্ষতির হিসেব নিতে পারি আমরা। কিন্তু বর্তমান পাকিস্তান আমাদের শত্রু নয়, বরং অস্তিত্ব রাখার হাতিয়ার। ভারত প্রচণ্ড মুসলিম দেশী, খ্রিস্টানরাও নিরাপদ নয়। সো হিন্দুত্ববাদের হাত থেকে সাউথ এশিয়াকে বাঁচাতে হলে বাকিদের ঐক্যবদ্ধ হওয়া বাধ্যতামূলক, এবং এক্ষেত্রে পাকিস্তান বড় একটি ফ্যাক্টর। এই লাস্ট লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটি
এই বক্তা কেবল বলেছেন যে ভারত একটি প্রচণ্ড মুসলিম বিদ্বেষী রাষ্ট্র, বিশেষ করে তার ক্ষমতায় থাকা অংশটি, এবং সে তার এই ক্ষমতায় থাকার অংশটি জনগণের মধ্যে এই মুসলিম বিদ্বেষ ছড়াতে পেরেছে। এখন প্রশ্নটা আসে, এই মুসলিম বিদ্বেষটাই কিন্তু ভারতকে উস্কে দেবে এবং অন্যান্য যে শক্তিগুলো আছে, বিশেষ করে সুপার পাওয়ারগুলো, তারা এই মুসলিম বিদ্বেষী যে প্রবণতা ভারতের, এটাকে তারা ব্যবহার করতে চাইবে এবং হয়তো তারা ব্যবহার করবে। বাট কেন? তারা তো তাদের স্বার্থ হাসিল করবে, অর্থাৎ তারা ইন্ডিয়াকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে চাইবে। পরাশক্তিগুলোর যার যার নিজস্ব এজেন্ডা আছে। আর এই কাজ করতে যেয়ে যদি বাংলাদেশের পোর্টল্যান্ড হিসাবে ইউজ হয়, প্রক্সি ওয়ার জোন হিসাবে ইউজ হয়, তাহলে বাংলাদেশের অবস্থা সব থেকে নাজুক একটা অবস্থা হবে। এবং যে কোনো একটি এই ধরনের বহুমুখী যুদ্ধ শুরু হলে, এবং সব থেকে মারাত্মক যে পয়েন্টটি, যে যারা ভাবছেন যে পাকিস্তান, চীন এবং আমেরিকা সাহায্য করবেন, তারা একটা জিনিস ভুলে যাচ্ছেন, এই সাহায্যটাই বাংলাদেশের জন্য একটা ডুমস ডে ডেকে আনতে পারে। হ্যাঁ, ভারতও সেখানে সুরক্ষার একটা কবজের মধ্যে থাকবে না, কিন্তু ভারত একটা বিশাল ল্যান্ড, বিশাল অঞ্চল নিয়ে, বিশাল জনগোষ্ঠী নিয়ে তাদের অবস্থান। সেই তুলনায় বাংলাদেশ ছোট্ট একটা জায়গা, লোক সংখ্যার পরিমাণ অনেক। এরকম একটি জায়গায় এই বহুমুখী শক্তিগুলোর এখানে একটি পার্টিসিপেশন ভারতের কোনো আগ্রাসনে, সেটা একদিক থেকে যেমন বাংলাদেশকে একটি নিরাপত্তার একটা বোধ তাদের মধ্যে তৈরি করে দেয়, একইভাবে আবার সেই নিরাপত্তা বোধটাই আমাদের জন্য একটা ভয়ঙ্কর দীর্ঘমেয়াদী একটা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে নিয়ে যেতে পারে। সেটি আমাদের মাথায় রাখতে হবে। আর আসা যাক, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট এবং তার ওয়াইফকে তুলে নিয়ে যাওয়ার পরে বিশ্ব রাজনীতিতে এটার কি প্রভাব পড়তে পারে এবং এই বিষয়ে বিভিন্ন জন কি বলছে। কারণ বর্তমানে এই ধরনের একটি ঘটনা গ্লোবালাইজেশনের সময় যে দেশের সাথে ঘটে, শুধু সেই দেশই এটার দ্বারা লাভবান বা ক্ষতিগ্রস্ত হয় না, বরং এটার একটা আফটার মাথ থাকে বা একটি সুদূর প্রসারী প্রভাব থাকে। আর সম্ভবত তার পূর্ব শর্তটি আমরা পূরণ করতে পেরেছি, অর্থাৎ আমরা পৃথিবীবাসী, পৃথিবী ক্রমশই অসভ্য হয়ে উঠছে। আর সম্ভবত তার পূর্ব শর্তটি আমরা পূরণ করতে পেরেছি, অর্থাৎ আমরা পৃথিবীবাসী অসভ্য হয়ে উঠেছি বলেই পৃথিবী অসভ্য হয়ে উঠছে, বা উঠেছে বলাই ভালো। আসলে আমাদের চারপাশে যা কিছু ঘটছে, স্থানীয়ভাবে বলি আর আন্তর্জাতিকভাবে বলি, এটি কিন্তু অসভ্যতার পরাকাষ্ঠা প্রদর্শন করছে। ইন্টারন্যাশনাল কমিউনিটি বলতে যে কথাটি একসময় ছিল, যে ইন্টারন্যাশনাল কমিউনিটিকে সমীহ করা, তাদেরকে ভয় করা, তারা কি বলছেন, তারা কোনটি পছন্দ করছেন, কোনটি করছেন না, তারা কিভাবে প্রতিক্রিয়া জানাচ্ছেন, ইন্টারন্যাশনাল কমিউনিটির সদস্যরা, সদস্য দেশগুলো বা সদস্য দেশভুক্ত মানুষগুলো কি ভাবছেন, বিশ্ববাসী কি ভাবছে, কেউ আর এটি কেয়ার করছে না। আমেরিকার দেশ, মানে আমেরিকা বলতে দুটার বড় মহাদেশ, উত্তর দক্ষিণ বলে অনেকে। উত্তরটার আমেরিকার কানাডা মিলে উত্তরটা, দক্ষিণ দিকে অনেকগুলো, দক্ষিণের গুলো কলোনি আমল হিস্ট্রি বললে, দক্ষিণের যেটাকে ল্যাটিন আমেরিকা বলতেছি, কলোনি আমল হিস্ট্রি বললে এটা স্প্যানিশ আর পর্তুগিজদের কলোনিতে ভর্তি। বাকিগুলাকে বাকি দুনিয়া, এশিয়া, আফ্রিকা মূলত যদি বলি, তার পুরোটাই দখল করেছিল ব্রিটিশরা, ফ্রেঞ্চ, সবচেয়ে বড় দুই কুতুব, যেখানে ব্রিটিশদের রাষ্ট্র, কলোনি রাষ্ট্র প্রায় 120-25-এর আশপাশে হবে। তুলনায় ছিল আসলে 55 এরকম একটা হবে। তাই সেই অর্থে আবার ব্রিটিশদের কলোনি, এই ব্রিটিশ কলোনিটাই স্বাধীন হয়ে আমেরিকা হওয়া 1776 সালে। শর্টকাটের হিস্ট্রিটা এরকম। আমেরিকার লেজের দিকটাতে আমেরিকাও, যেটাকে আমরা ইউএসএ বলেছি, উপরেরটা কানাডা। মুশকিল $1 তেল না বেচতে দেওয়া হয়,
ফলে তাকে হেল্প করতে আগে আসে আসলে চায়নারা। চায়নারা 25 বছর চুক্তি করে ইরানের তেল কিনতে, ওইরকম ভাবে এটা ওয়ে আউট সবাই বের করে নিয়েছে। এনিওয়ে সেই পরিস্থিতি বদল হয়ে যাচ্ছে যদিও, কিন্তু মূল বিষয়টা যেটা নিয়ে আমি এত কথা বলতেছি তা হলো যে আমেরিকান থেকে ডিগ্রেডেশনেরই একটা আউটবাস্ট হলো ভেনেজুয়েলা। এই তিনটে যদি বুঝেন তাহলে অনেক কিছু। কারণ ট্রাম্প এমন কিছু একটা করতেছে যাতে আমেরিকান আবার ঘুরে দাঁড়াতে পারে, তার একটা চেষ্টা। সো এই হিসেবে সে নিচ্ছে। আবার একটু পুরোনো দিনের সঙ্গে মিল দেখাই দিই আমি এটা দেখে, মিলটা দেখাই দিলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। সেটা হলো বুশের রিপাবলিকান ছিল, ট্রাম্পও কিন্তু রিপাবলিকান। ট্রাম্পের রিপাবলিকানের আরো আরেকটা চড়া দেখতে হলে এই যে বুশ যতটা না পার্টির কন্ট্রোলে, ট্রাম্প রিপাবলিকানদের উপরে আর একটা আবার এক্সট্রিম, একটা আলট্রা রিপাবলিক যেন, সে নিজেই একটা নিজের খেয়ালে চলে। ইভেন এখনো যে প্রেসিডেন্ট হিসেবে এসছে কারো কথা সে শুনে না, নিজে যেটা বুঝে ওইটা করবে। কারণ ইরাকে গেছে, সাদ্দামকে ও দেশে ইনচার করছে, খাইনি আসা না, এটা করে নেই। আফগানিস্তানে যাওয়ার সুযোগ হয়েছে 9/11 কারণে। 9/11 আল কায়দার দায়টা সে আফগানিস্তানের উপর চাপ দিচ্ছে, দিয়ে আফগানিস্তান দল করছে, অতটা ঝুঁকি পোহাইতে হয়নি। পক্ষে বয়ান তৈরি করে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র নামক এই দানবটি। তো তাই বলছিলাম যে কোনো দিক থেকে আর কোনো আশার আলো দেখা যাচ্ছে। কোন শক্তিশালী রাষ্ট্র ইন্টারন্যাশনাল কমিউনিটির পক্ষে শক্ত হয়ে দাঁড়াবে, জাতিসংঘের পক্ষে শক্ত হয়ে দাঁড়াবে, যে পৃথিবীতে যদি কোনো কনফ্লিক্ট হয় সেই কনফ্লিক্ট রিজলভ করার জন্য আমাদের একটি আন্তর্জাতিক সংস্থা আছে জাতিসংঘ, তার শরণাপন্ন হওয়া। কোনো বড় শক্তি, কোনো পরাশক্তি জাতিসংঘকে এম্পাওয়ার করার চেষ্টা করেনি, কেউ করছে না, বরং বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে যখনই দরকার হচ্ছে। আর জাতিসংঘ এমন একটি জায়গায় এসে পৌঁছেছে, শুধু জগন্নাথ বাগধারাটি যথেষ্ট নয় এর জন্য। তো প্রিয় দর্শক, সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্রের নগ্ন হামলার কথা বলছি। শুক্রবার রাত শেষে বা শনিবার দিনের শুরু ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে, দক্ষিণ আমেরিকান কান্ট্রি ভেনেজুয়েলা, কারাকাসে এবং অন্যান্য জায়গায় যে মার্কিন হামলা, বিমান হামলা ওখানকার সামরিক ঘাঁটিতে, এবং সেখান থেকে ওখানকার রাষ্ট্রপতি মাদুরোকে তুলে নিয়ে যাওয়া হলো, তার ওয়াইফকে সহ। তার ওয়াইফের নামটি হলো সিলিয়া ফ্লোরেস। মামলা দায়ের করে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। অলরেডি বিভিন্ন গণমাধ্যমে আপনারা দেখেছেন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এই মুহূর্তে তাকে অমুক কোর্টে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এই ধরনের জিনিস। মানে বিষয়টা এরকম যে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে তার সেই জিজ্ঞাসাবাদের উপরে আমেরিকা খুশি হয়ে তাকে ছেড়ে দিবে। আমেরিকা যুগে যুগে বিভিন্ন দেশে ঠিক একই ধরনের আক্রমণ চালিয়েছে। কখনো সেই আক্রমণ ব্যাপক পরিমাণে বোমাবর্ষণের মাধ্যমে, যেমনটা করেছে ইরাকের রাজধানী বাগদাদে সাদ্দাম হোসেনকে বিনা দোষে ফাঁসিয়ে তাকে বলেছিল যে ইরাকে গণবিধ্বংসী অস্ত্র আছে। আফগানিস্তানে বলেছিল সেখানে সন্ত্রাসীরা আছে। আজকে ভেনেজুয়েলাতে বলছে সেখানে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি সন্ত্রাসী গ্রুপের প্রধান। এখন এখানে তারা বিভিন্ন ধরনের কথা নিয়ে আসে, আমরা ওই দেশের জনগণকে মুক্ত করছি, ফ্রিডম অ্যান্ড ডেমোক্রেসি। তাদের সবচাইতে বড় ডায়ালগ হচ্ছে এটা, ফ্রিডম অ্যান্ড ডেমোক্রেসি। এখন এই স্বাধীনতা এবং গণতন্ত্র, এই দুটো কথার মোড়কে তারা তাদের শক্তিটাকে ব্যবহার করে, ব্যাপক পরিমাণে শক্তি প্রয়োগ করে একটা দেশে তাদের যেই জিনিসটা ইচ্ছা, তারা যেটার জন্য সেখানে যাচ্ছে সেই জিনিসটা লুফে নেয়। ভেনেজুয়েলাতে যাওয়ার একমাত্র এবং প্রধান কারণ হচ্ছে ভেনেজুয়েলার তেল, এবং বিশ্বে সেই তেল বিক্রি করে ডলারকে স্থিতিশীল। এটা যদিও আমেরিকার বর্তমান রাষ্ট্রপতি একেবারে লুকায় নাই, কিন্তু এই ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে ক্ষমতাচ্যুত করার পেছনে ট্রাম্পের চেয়েও
বড় মুখ্য ভূমিকা পালন করেছেন তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ট্রাম্পের সাথে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের গত কয়েক সপ্তাহ আগে এ নিয়ে আলোচনা হয় যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ক্ষমতা ছাড়বে, ক্ষমতা ছাড়লে তাকে এই এই জিনিস দিতে হবে, অথবা ক্ষমতা না ছেড়ে সে আমেরিকাকে যেই ধরনের সুযোগ সুবিধাগুলো আমেরিকা চাচ্ছে সেগুলো দিবে। এখানে একটা জিনিস যোগ করে রাখা ভালো, সেটা হচ্ছে আমেরিকা যেসব দেশে গণতন্ত্রের নামে অথবা ওই দেশের স্বৈরতান্ত্রিক ব্যবস্থা বিপক্ষে গণতন্ত্রের প্রতিষ্ঠান নামে তারা আক্রমণ করেছে, সেই সকল রাষ্ট্রপ্রধানরা বা নেতারা যে খুব ভালো মানুষ ছিলেন, তারা তাদের দেশের মানুষের সাথে ভালো ব্যবহার করতেন এমনটি কিন্তু না। এটা আমাদের ইতিহাস তাই বলে। অর্থাৎ হ্যাঁ, একটা জায়গায় ওই দেশগুলোর মধ্যে বিরোধী মতকে দমন করা হতো, কখনো ধর্মের নামে, কখনো ক্ষমতা ব্যবহার করে। কিন্তু আমেরিকা যে এক্সটার্নাল কজগুলো দেখায় তারা আক্রমণটা করে, তারা আসলে সেটাকে একটা অস্ত্র হিসেবে, ঢাল হিসেবে ব্যবহার করে। তাদের ভিতরের উদ্দেশ্য থাকে নিজেদের স্বার্থ হাসিল করা। কিন্তু যদি একটা দেশের শাসন ব্যবস্থা অগণতান্ত্রিক না হতো এবং যদি ওই দেশে পরমত সহিষ্ণুতা থাকতো, হিউম্যান রাইটস থাকতো, তাহলে হয়তো আমেরিকা এই কাজটা করতে পারতো না, ইতিহাসটা বলে না। অর্থাৎ তারা এই সুযোগটা নেয়, লুপহোলসটা ব্যবহার করে। ওই সকল দেশেই তারা এই কাজটা করতে পারে যারা অপরের স্বাধীনতা বা অপরের অধিকারকে যথাযথভাবে মর্যাদা দেয় না, সেই সকল দেশগুলো। এটাও সত্যি কথা। ট্রাম্পও তাতে মোটামুটি রাজি হয়, কিন্তু বেঁকে বসেন এই মার্কো রুবিও। মার্কো রুবিওর কথা হচ্ছে, আমাদের এই যে উত্তর গোলার্ধ আমরা বলি, অথবা আমেরিকান এই পশ্চিম গোলার্ধ আমরা বলি, অথবা আমেরিকান গোলার্ধ বলতে যেটা বোঝায়, আমেরিকান গোলার্ধ বলতে পুরো উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা। এই উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার যতগুলো দেশ আছে, সেই দেশগুলো যদি পুরোপুরি আমাদের কথায় না চলে, তাহলে সেই সরকার ক্ষমতায় থাকতে পারবে না। এটা হচ্ছে আমাদের কথা। এবং সেটাই আমেরিকার এই যে গত কয়েকদিন আগে রাষ্ট্রপতি ট্রাম্প যে তার আমেরিকার জাতীয় নিরাপত্তা কৌশল প্রকাশ করেছেন, সেখানে স্পষ্ট করেছেন। সেখানে তিনি বলেছেন যে তার সেই জাতীয় নিরাপত্তা কৌশলে স্পষ্ট করা যে আমরা আমেরিকা এখন তার এই পশ্চিম গোলার্ধে ফিরে এসেছে। পশ্চিম গোলার্ধ বলতে আমেরিকা যেটা বোঝায় সেটা হচ্ছে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। উত্তর আমেরিকার মধ্যে আছে কি কি, কানাডা, আমেরিকা, মেক্সিকো, এগুলো তো আছেই, কিন্তু আরেকটা দেশ আছে, সেটা হচ্ছে গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড কিন্তু ঐতিহাসিকভাবে উত্তর আমেরিকার দেশ। এখন এই উত্তর আমেরিকার দেশটি বহু বছর ধরে ছিল মূলত ইউরোপের বলয়ে, কিন্তু সে ভৌগোলিকভাবে উত্তর আমেরিকার দেশ। সুতরাং ট্রাম্প যে তার পশ্চিম গোলার্ধের কথা বলছেন, সেই পশ্চিম গোলার্ধে এই উত্তর আমেরিকার দেশ গ্রিনল্যান্ডও আছে। তারা গ্রিনল্যান্ডকেও সেখানে দখলে নিতে চায় এবং সেটার জন্য তারা চেষ্টা করছে। আর কে আছে? কানাডা আছে। আর কে আছে? নিচের দেশগুলো আছে। এখন এই যে পশ্চিম গোলার্ধ, অথবা আমেরিকা বলছে হচ্ছে আমেরিকার গোলার্ধ, এই গোলার্ধে সে ক্ষমতা খাটাবে এবং ক্ষমতা খাটাতে গিয়ে যতগুলো দেশ তার এই ক্ষমতার বিরুদ্ধে দাঁড়াবে, অথবা তার কথা শুনবে না, অথবা তাকে ফ্রি অ্যাক্সেস দিবে না, অথবা তাকে ওই সমস্ত দেশের যে সমস্ত খনিজ সম্পদ আছে সেগুলোতে ইচ্ছামতো, তার ইচ্ছামতো সে সেগুলোকে ব্যবহার করবে, সেগুলোতে নাক গলাবে, সেই সুযোগ যেই সমস্ত দেশ দিবে না, সেই সমস্ত দেশে আমেরিকা তার এই ক্ষমতা খাটাবে। এটা হচ্ছে আমেরিকার জাতীয় নিরাপত্তা কৌশলের একটা অংশ।
of Venezuela. এগুলো যে হাস্যকর কতগুলো শব্দ, যেই শব্দ আমেরিকা তৈরি করছে অন্যদেরকে সাইজে রাখার জন্য, কিন্তু নিজেরা কখনোই এই আইন মানে না। তার আরেকটা চূড়ান্ত উদাহরণ হচ্ছে গিয়ে ভেনেজুয়েলার রিসেন্ট এই ঘটনাটা আমেরিকা করলো। কোন জিনিসগুলো যদি রিয়েলাইজ না করে, দেন মুসলমানদের অনেক দেশের অবস্থা তো অলরেডি ভেনেজুয়েলার মতো হয়েছেই, ফিউচারেও বাকি মুসলমান দেশগুলোর অবস্থা ভেনেজুয়েলার মতো হবে। পরিত হয়নি আর কি ওই অঞ্চলের উন্নয়নের কারণে। কারণ দক্ষিণ আমেরিকার দেশগুলোতে তো আমেরিকার এতদিন ডাইরেক্ট অ্যাক্সেস ছিল না, বা তারা সারা পৃথিবীকে নিয়ে খেলছে, মিডল ইস্ট নিয়ে, তেল নিয়ে, কিন্তু নিজের মহাদেশে তারা কিছু করে নাই। না করতে পারার একটা কারণও আছে, ওই অঞ্চলগুলো ঠিক আমেরিকার সাথে সম্পর্ক ওইভাবে তৈরি হয়নি, আর গণতন্ত্র নাই তো। এখন ট্রাম্প সেটার দিকে গেছে, মানে এখন হচ্ছে এদিকে সম্পদ নাই তো ওগুলো খাবে। বেশ মজার বিষয় আর কি।